ফিলিস্তিনিদের উপর গণহত্যার নেপথ্যে বিভিন্ন দেশের ৪৮ বহুজাতিক কোম্পানি, জাতিসংঘের প্রতিবেদন। একদিকে আলোচনা, অন্যদিকে হত্যাযজ্ঞ। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৪ ফিলিস্তিনির প্রাণহানি। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় ২৭ জনের প্রাণহানি, নিখোঁজ অন্তত ২৫ জন। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো বিস্তারিত। গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। মধ্যস্থতাকারীদের জানিয়েছে অবিলম্বে যুদ্ধবিরতির কাঠামো বাস্তবায়নে আলোচনা শুরু করতে প্রস্তুত তারা। আলোচনার মাঝেই গাজায় চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ। ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে আরও বেশ কয়েকজন ফিলিস্তিনি। মে মাসের শেষ নাগাদ গাজায় সীমিত পরিসরে ত্রাণ সরবরাহ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। তবে সেখানে ত্রাণ নিতে গিয়ে শুধু নৃশংসতা আর মৃত্যুর সাক্ষী হয়েছে মানুষ। ত্রাণ কেন্দ্রটিতে খাবার বিতরণের কোনো নির্দিষ্ট সময়সূচি নেই ত্রাণকর্মী, নেই দিক নির্দেশনাও। একটু খাবারের জন্য আগের দিন সন্ধ্যা থেকেই অপেক্ষায় থাকে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। মাথার ওপর উঠতে থাকে ইসরায়েলি ড্রোন। বালির ওপর ছড়িয়ে থাকা ত্রাণের প্যাকেট নিয়ে যেই মানুষের হুড়োহুড়ি শুরু হয়, তখনই হামলে পড়ে আইডিএফ। গুলি আর কামানে হত্যা করা হয় ফিলিস্তিনিদের। এতে এ পর্যন্ত ৬১৯ জনের প্রাণ গেছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দফতর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও দলের সঙ্গে পরামর্শ শেষে গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দেওয়ার কথা জানিয়েছে হামাস। মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক জবাব দেওয়ার কথা জানিয়েছে গোষ্ঠীটি। যুদ্ধবিরতি আলোচনার নতুন পর্বে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে তারা। আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি কার্যকরে আশাবাদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। হামাসের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার বিষয়টি ভালো, যদিও তারা আমাকে এ বিষয়ে এখনো কিছু জানায়নি। আশা করছি দ্রুত একটা সমাধান হবে। এরই মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্ত তেল আবিব মেনে নিয়েছে বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তবে এই আলোচনার মাঝেই গাজা জুড়ে চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ। খান ইউনিস সহ বেশ কয়েকটি এলাকায় জায়নবাদীদের হামলায় প্রাণ গেছে অনেকের। হামলায় লক্ষ্যবস্তু করা হচ্ছে স্কুল, শরণার্থী তাঁবু আর হাসপাতাল। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় আসার পর থেকে পশ্চিম তীরে আশঙ্কাজনক হারে বাড়ছে ইহুদি বসতি। গত ৩ বছরে অঞ্চলটিতে ৪০% বেড়েছে ইহুদিদের স্থাপনা। সেই সাথে বেড়েছে স্থানীয় ফিলিস্তিনিদের উপর হামলা, নির্যাতন ও বাস্তুচ্যুতির ঘটনাও। ইহুদিদের অত্যাচারের প্রায় প্রতিদিনই পশ্চিম তীর ছেড়ে অন্য জায়গায় যেতে বাধ্য হচ্ছেন নিপীড়িত ফিলিস্তিনিরা। গত কয়েক দশক ধরে একটু একটু করে পশ্চিম তীরে নিজেদের নিয়ন্ত্রণ বাড়াচ্ছে ইসরায়েল। তবে ২০২২ সালে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গঠনের পর থেকে প্রায় ৩ বছরে এই অঞ্চলে আশঙ্কাজনক হারে বেড়েছে ইহুদি বসতি। পশ্চিম তীরে ইহুদি আবাসিকের সংখ্যা ১২৮ থেকে বেড়ে পৌঁছেছে ১৭৮টিতে। এই হিসেবে নেতানিয়াহুর আমলে ইহুদি বসতির হার বেড়েছে প্রায় ৪০%। সরকারি তথ্যের বরাতে ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল ১২ বলছে, কয়েক ডজন নতুন বসতি স্থাপনের পাশাপাশি পশ্চিম তীরে বিদ্যমান বসতিগুলোতে ভবন নির্মাণের হার গত ২.৫ বছরে রেকর্ড ভেঙেছে। ৪১,৭০৯টি নতুন অ্যাপার্টমেন্ট নির্মাণের অনুমোদন দিয়েছে নেতানিয়াহু সরকার। দিন দিন সংঘাত বাড়ছে অঞ্চলটিতে। প্রতিনিয়তই ফিলিস্তিনিদের ওপর হামলা, ধরপাকড়, নির্যাতন ও বাস্তুচ্যুতির খবর উঠে আসছে বিভিন্ন গণমাধ্যমে। গত ২ দিনে অন্তত ৭০টি ফিলিস্তিনি বেদুইন পরিবার ঘর ছেড়ে অন্য জায়গায় যেতে বাধ্য হয়েছেন। এখানে যারা কয়েক দশক ধরে বসবাস করছিল তাদেরকে জোর করে ঘরবাড়ি ছাড়া করছে ইহুদিরা। এরপর সেসব জায়গায় তাদের চেনা পরিচিতদের নিয়ে আসছে। ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর ছায়াতলে থেকেই এসব অপকর্ম করছে তারা। ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে আরো বেপরোয়া হয়ে উঠেছে ইহুদিরা। আমাদের হুমকি ধামকি দেয়া, গবাদি পশু চুরি করে প্রতিনিয়ত হয়রানি করছে তারা। বর্তমানে ইহুদি বসতি স্থাপনকারীরা সবকিছুর নিয়ন্ত্রণ নিচ্ছে। সম্প্রতি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকার আমির ওহানা সহ ১৪ জন মন্ত্রী পশ্চিম তীরে ইসরায়েলি দখলকৃত এলাকা আরও বাড়ানোর দাবি জানিয়ে নেতানিয়াহুর কাছে চিঠি দিয়েছেন। এর আগে কোনো ইসরায়েলি সরকার পশ্চিম তীরে বসতি স্থাপনে এত জোর প্রচেষ্টা চালায়নি।
1967 সালে যুদ্ধের সময় পশ্চিম তীর দখলের পর থেকে ইসরায়েল ওই এলাকায় সামরিক নিয়ন্ত্রণ বজায় রেখেছে। বিশ্বের অধিকাংশ দেশই পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকে অবৈধ ও জেনেভা কনভেনশনের লঙ্ঘন হিসেবে বিবেচনা করে। তবে এইসব বিষয়কে বুড়ো আঙুল দেখিয়ে পুরো অঞ্চলে ইহুদিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও দ্বিরাষ্ট্র সমাধানের প্রস্তাবকে নস্যাৎ করতে পশ্চিম তীরে দখলদারিত্ব বজায় রাখছে ইসরায়েল, বলছেন বিশ্লেষকরা। রাফি জেসমিন, চ্যানেল 24। শুধু ইসরায়েল নয়, গাজায় ফিলিস্তিনিদের উপর গণহত্যার নেপথ্যে রয়েছে বিভিন্ন দেশের 48 বহুজাতিক কোম্পানি, যাদের কেউ সরাসরি, আবার কেউ প্রযুক্তি বা অর্থনৈতিক সহায়তায় জড়িত মানবতাবিরোধী অপরাধে। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজের এক প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, এই তালিকায় উঠে এসেছে মাইক্রোসফট, গুগল, অ্যামাজনের নাম। ইসরায়েলের দখলদারিত্ব ও গাজায় চলমান গণহত্যায় পরোক্ষভাবে জড়িত বিশ্বের বিখ্যাত সব প্রযুক্তি ও অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান। সম্প্রতি জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজের এই প্রতিবেদনে উঠে আসে 48 বহুজাতিক কোম্পানির নাম, যাদের কেউ সরাসরি, কেউ আবার প্রযুক্তি বা অর্থনৈতিক সহায়তার মাধ্যমে জড়িত গাজার চলমান গণহত্যায়। এই তালিকায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট, গুগলের মূল প্রতিষ্ঠান আলফাবেট এবং অ্যামাজনের নাম। প্রতিবেদনে বলা হয়, তারা ইসরায়েলকে ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নজরদারি প্রযুক্তি দিয়ে সহায়তা করেছে। তালিকায় রয়েছে IBM এর নাম, যারা ইসরায়েলের অভিবাসন ও সীমান্ত কর্তৃপক্ষের বায়োমেট্রিক তথ্য সংরক্ষণের কেন্দ্রীয় ডাটাবেস পরিচালনা করে। প্যালান্টিয়ার টেকনোলজিস নামে যুক্তরাষ্ট্রের এক সফটওয়্যার কোম্পানি ল্যাভেন্ডার, গসপেল ও হেয়ার্স ড্যাডির মতো AI টার্গেটিং টুলস সরবরাহ করেছে ইসরায়েলি সেনাবাহিনীকে। ইসরায়েলের F-35 যুদ্ধবিমান প্রকল্প বিশ্বের বৃহত্তম অস্ত্র ক্রয় কর্মসূচির একটি, যাতে 8টি দেশের 1600-র বেশি কোম্পানি জড়িত। আর এর নেতৃত্বে আছে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন। পাশাপাশি তালিকায় রয়েছে ইতালির লিওনার্দো SPA, জাপানের ফানুক কর্পোরেশন, দক্ষিণ কোরিয়ার HD হুন্ডাই ও সুইডেনের ভলভো গ্রুপের নাম, যারা জায়নবাদীদের সরবরাহ করছে ড্রোন, রোবট, যুদ্ধ যন্ত্রাংশ এবং ভূমি দখলের জন্য ভারী যন্ত্রপাতি। প্রতিবেদন বলছে, এই প্রযুক্তি কোম্পানিগুলো শুধু সরঞ্জাম নয়, বরং ফিলিস্তিনিদের জীবনযাপন ব্যবস্থাকেও নিয়ন্ত্রণ করছে। কিছু প্রতিষ্ঠান কাজ করছে বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে ফিলিস্তিনিদের উপর নজরদারিতে, আবার কিছু প্রতিষ্ঠান তৈরি করছে টার্গেট লিস্ট, আবার কিছু প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সরাসরি হামলা পরিচালনায় সহায়তা করছে ইসরায়েলকে। ক্যাটারপিলার, রাডা ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ এবং ভলভো ইসরায়েলকে সরবরাহ করছে ভারী যন্ত্রপাতি, যা বাড়িঘর ধ্বংস এবং অবৈধ বসতি নির্মাণে ব্যবহৃত হচ্ছে। Booking.com ও Airbnb নামের হোটেল ও বাসাভাড়ার অ্যাপগুলো পশ্চিম তীরের অবৈধ বসতির প্রপার্টি লিস্ট করছে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ। এছাড়া সুইজারল্যান্ডের গ্লেনকোর ও যুক্তরাষ্ট্রের ড্রামট কোম্পানি সরবরাহ করছে কয়লা, যা ব্যবহৃত হচ্ছে ইসরায়েলের বিদ্যুৎ উৎপাদনে। প্রতিবেদনে বলা হয়েছে, এই কোম্পানিগুলোর মূল বিনিয়োগকারী হিসেবে ব্ল্যাকরক ও ভ্যানগার্ড নামের 2টি মার্কিন প্রতিষ্ঠানের নাম সামনে এসেছে। ব্ল্যাকরক মাইক্রোসফট, অ্যামাজন, গুগল, লকহিড মার্টিন ও প্যালান্টিয়ারের শীর্ষ বিনিয়োগকারী, আর ভ্যানগার্ড, প্যালান্টিয়ার, ক্যাটারপিলার এবং এলবিট সিস্টেমের মতো প্রতিষ্ঠানগুলোর বড় অংশীদার। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। হঠাৎ বন্যা বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস। অঙ্গরাজ্যটির কের কাউন্টিতে প্রাণ গেছে অন্তত 27 জনের, নিখোঁজ আরও 25 জন। পরিস্থিতিকে প্রাণঘাতী ও খুব বিপজ্জনক উল্লেখ করে জরুরি অবস্থা ঘোষণা করছে স্থানীয় প্রশাসন। এদিকে শতাব্দীর ভয়াবহ ঝড়ে লণ্ডভণ্ড রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ। স্থানীয় সময় শুক্রবার ভোর থেকে টেক্সাসের কের কাউন্টিতে শুরু হয় বৃষ্টি। কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে দেখা দেয় ভয়াবহ বন্যা। ঘন্টায় রেকর্ড করা হয় 304 মিলিমিটার বৃষ্টিপাত। পৌনে 1 ঘন্টার বৃষ্টিতে রেকর্ড 26 ফুট বেড়ে যায় গুয়াদালুপে নদীর পানি। তলিয়ে যায় নদী তীরবর্তী বহু ঘরবাড়ি, ভেসে যায় অসংখ্য গাড়ি। ক্ষতিগ্রস্ত হয় অন্তত 30,000 মানুষ। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজারো মানুষ। আকস্মিক এই বন্যায় প্রাণ গেছে বেশ কয়েকজনের, নিখোঁজ রয়েছে অন্তত 25 শিশু। গ্রীষ্মকালীন ক্যাম্পে যোগ দিতে গিয়ে তারা নিখোঁজ হয়। পরিস্থিতিকে প্রাণঘাতী ও অত্যন্ত বিপজ্জনক বলে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি বিভাগ।
There have been confirmed deaths. That number changes, and the one thing I've learned. ভারী বৃষ্টিপাতে কয়েক ঘন্টার মধ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বাড়িঘর, রাস্তাঘাট, যানবাহন সহ সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশ কয়েকজনের প্রাণ গেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন শিশু। হেলিকপ্টার, ড্রোন দিয়ে তাদের সন্ধানে কাজ করছে উদ্ধারকর্মীরা। বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আমাদের জন্য এটি বেশ কঠিন সময়। Some are adults, some are children. এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে চীনেও। দেশটির গানসু ও ইউনান প্রদেশে টানা বৃষ্টিতে বন্যার ফলে ভয়াবহ ভূমিধস দেখা দিয়েছে। ভেসে গেছে ঘরবাড়ি, যানবাহন। জারি করা হয়েছে সতর্কতা। ভয়াবহ ঝড়ে লন্ডভন্ড রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ। শতাব্দীর শক্তিশালী ঝড়ে উপড়ে গেছে বহু গাছপালা। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, যানবাহন। আহত হয়েছেন বেশ কয়েকজন। মাসুম রাব্বি, চ্যানেল 24। আগামীকাল পালিত হবে পবিত্র আশুরা। এ উপলক্ষে ইরাকের কারবালায় চলছে প্রস্তুতি। এবছর তীব্র গরমের কারণে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। স্থাপন করা হয়েছে বৈদ্যুতিক ফ্যান। তীর্থযাত্রীদের জন্য বিতরণ করা হচ্ছে ঠান্ডা বোতলজাত পানি। এছাড়াও বেশ কিছু ফিল্ড হাসপাতাল এবং ক্লিনিকে কাজ করছেন কয়েকশো চিকিৎসাকর্মী। ঢোলের তালে তালে দুলছে মিছিলের সবাই। কারো হাতে মশাল, কারো হাতে লাঠি। সবার গন্তব্য কারবালায় ইমাম হোসেনের মাজার। প্রতি বছর আশুরার দিনে ইরাকের চিত্র এটি। দেশটির শিয়া অধ্যুষিত শহর নাজাফের বাসিন্দাদের জন্য সবচেয়ে পবিত্র উৎসব আশুরা। প্রতি বছরই এ দিনটি ঘিরে বের করা হয় মিছিল। বলা হয় 680 খ্রিস্টাব্দে আশুরার দিনে কারবালার যুদ্ধে শহীদ হন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই থেকেই এ দিনটিতে শোক পালন করে শিয়া মুসলিমরা। অনেক আগে থেকেই নাজাফের বাসিন্দারা বেশ ঘটা করে পালন করে আসছে পবিত্র আশুরা। সাদ্দাম হোসেনের শাসনামলে নিষিদ্ধ করা হয় আশুরা পালন। তবে সরকার পতনের পর আবার শুরু হয় এই পুরনো প্রথা। কথিত আছে জ্বলন্ত মশাল মূলত ইমাম হোসেনের এবং তার অনুসারীদের ওপর আক্রমণের সময় তাদের তাঁবুতে জ্বলতে থাকা আগুনের তাপের কষ্টকে প্রতিনিধিত্ব করে। মশালটিতে জ্বালানি এবং সাদা তেল যোগ করি। মশাল জ্বালিয়ে এখান থেকে ইমাম হোসেনের মাজার পর্যন্ত স্লোগান দিয়ে যাই। সব আনুষ্ঠানিকতা শেষে মশাল নিয়ে একই জায়গায় ফিরে আসি। এবছর ইরাকে আশুরা পালনে ভোগান্তির কারণ হতে পারে তীব্র গরম। বর্তমানে ইরাকের তাপমাত্রা 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস। এই গ্রীষ্মের প্রখর রোদ উপেক্ষা করেও পবিত্র নগরী কারবালা ভ্রমণে হাজার হাজার শিয়া তীর্থযাত্রীর ঢল। এবছর আশুরা ঘিরে নিরাপত্তা এবং আরাম নিশ্চিত করার জন্য বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে ইরাকের কর্তৃপক্ষ। প্রচণ্ড গরম আবহাওয়া মোকাবেলায় স্থাপন করা হয়েছে বৈদ্যুতিক ফ্যান। তীর্থযাত্রীদের বিতরণ করা হচ্ছে ঠান্ডা বোতলজাত পানি। স্থাপন করা হয়েছে ফিল্ড হাসপাতাল এবং বেশ কয়েকটি ক্লিনিক। এছাড়াও শহরের প্রবেশ পথে স্বাস্থ্যকর্মীদের মোতায়েন করা হয়েছে তীর্থযাত্রীদের সাহায্যের জন্য। দর্শনার্থীদের জন্য সবকিছুই পাওয়া যাচ্ছে। দর্শনার্থীরা যারা আসছেন তখন তাদের কোনো কষ্ট হবে না আল্লাহর রহমতে। এখানে ছায়া আছে, পানি আছে এবং সবকিছুই ভালোভাবে পাওয়া যাচ্ছে। শুধু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাহাদাতই নয়, আশুরার দিনটির রয়েছে বড় মাহাত্ম্য। সৃষ্টির শুরু থেকে মুহররমের 10 তারিখে তথা আশুরার দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে বলে মনে করেন একদল ইসলামী গবেষক। ইফশিতা জামান, চ্যানেল 24। অবশেষে ওয়ান বিগ অ্যান্ড বিউটিফুল খ্যাত কর ও ব্যয় সংকোচন বিলে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হলো। শুক্রবার হোয়াইট হাউসের স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্পের এজেন্ডার প্রধান কিছু অংশ কার্যকর হয়। এর মধ্যে রয়েছে কর ছাড়, প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি ও অভিবাসন দমন নীতি। এই বিলের কারণে সমাজ সুরক্ষা কর্মসূচিগুলোর উপর ব্যাপক কাটছাঁট ও কর কমানো হবে। সেই সাথে জাতীয় ঋণের পরিমাণও বেড়ে যাবে এমন শঙ্কার কথা বলছেন অনেকেই। ফলে ডেমোক্র্যাটদের পাশাপাশি ট্রাম্পের নিজ দল রিপাবলিকান সদস্যদের মধ্যেও রয়েছে বিতর্ক। কিছু ডেমোক্র্যাটদের মতে এই বিলের মাধ্যমে ধনীরা উপকৃত হবেন এবং গরিবরা ক্ষতিগ্রস্ত হবেন। এর আগে বৃহস্পতিবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি 218-214 ভোটে পাশ হয়। আরও আগে উচ্চকক্ষ সেনেটে অল্প ব্যবধানে অনুমোদন পায় এটি। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পণ্যের শুল্ক নিয়ে চলমান দর কষাকষির মধ্যে বিশ্ব পুঁজিবাজারে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
যুক্তরাষ্ট্রের বাজারে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল সূচক 60 পয়েন্ট বেড়েছে, শতাংশের ভিত্তিতে যা 0.14%। S&P 500 দর বেড়েছে 15 পয়েন্ট বা 0.25%। নাসডাক কম্পোজিট বেড়েছে 58 পয়েন্ট বা 0.30%। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরও, তবে পতন হয়েছে ইউরোপ ও এশিয়ার পুঁজিবাজার। জার্মানির DAX, যুক্তরাষ্ট্রের FTSE, দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক কমেছে। এই ছিল আজকের ইসলামী ব্যাংক PLC ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।